মার্কিন যুক্তরাষ্ট্র ক্যানসাসের শান্ত ছিমছাম শহর লিউড, যেখানে জীবন চলে ধীরে, নিশ্চিন্ত ছন্দে। সেখানেই ছিল কেম্প পরিবারের উজ্জ্বলতম নক্ষত্র, ১৯ বছরের প্রাণোচ্ছল অ্যালি কেম্প। বাবা মায়ের আদরের মেয়ে। মেধাবী অ্যালির চোখে ছিল একদিন অসহায় শিশুদের জীবন বদলে দেওয়ার স্বপ্ন। পড়ালেখার পাশাপাশি স্থানীয় এক সুইমিং পুলে ভাইয়ের সঙ্গে রক্ষণাবেক্ষণের কাজ করত সে। বাসা থেকে মাত্র ৩-৪ মিনিট হাঁটার পথ। কিন্তু ২০০২ সালের ১৮ জুন মেঘলা আকাশের নিচে সেই পরিচিত পথই হয়ে উঠল অ্যালির জীবনের শেষ যাত্রা। কিন্তু কে জানত সেই স্বপ্ন থেমে যাবে অকস্মাৎ এক ভয়াবহ ঘটনার মধ্যেই। ১৮ জুন ২০০২। প্রতিদিনের মতো সেদিনও কাজে এসেছিল অ্যালি। আকাশ মেঘচ্ছন্ন, আবহাওয়া অনুকূল নয়, তাই পুলে সাঁতারুদের ভিড় নেই বললেই চলে। ব্যস্ততাও ছিল খুব কম। বিকেল ৩টের দিকে বান্ধবী লরেল ভাইনকে ফোন করে অ্যালি প্রস্তাব দেয়, এসো গল্প করতে করতে শিফট শেষ করি। সে আরও ফোন করেছিল বন্ধু ফিল হাভেসকে, কিন্তু ফিল সেদিন ফোন ধরেনি। কিছুক্ষণ পর লরেল পুলে এসে পৌঁছায়। চারপাশ একদম নির্জন, শুধু একজন লোককে বেরিয়ে যেতে দেখে সে। তখন ঘুণাক্ষরেও বুঝতে পারেনি তার সামনেই হয়তো অ্যালির খুনি হেঁটে চলে যাচ্ছে। পুলের ভেতরে অ্যালিকে কোথাও না দেখে লরেল ধরে নেয় হয়তো কোনো জরুরি কাজে চলে গেছে সে। আর কিছু না ভেবেই লরেল বাড়ি ফিরে যায়। অন্যদিকে অ্যালির ছোট ভাই পরের শিফটের জন্য পুলে আসে। বোনের পার্স আর ফোন টেবিলে পড়ে থাকতে দেখে অবাক হয়, কিন্তু অ্যালির কোনো খোঁজ নেই। সঙ্গে সঙ্গেই সে মাকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যে বাবা রজার কেম্পও হাজির হন। রজার প্রথমেই পুলে নেমে খোঁজ নেন, হয়তো দুর্ঘটনাক্রমে মেয়ে ডুবে গেছে কিনা। কিছু না পেয়ে তিনি এগিয়ে যান পাম্প ঘরের দিকে। সেখানেই নীল তারপলিনের নিচে দেখতে পান এক বাবার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, নিজ সন্তানের ক্ষতবিক্ষত দেহ। মুহূর্তের মধ্যে দুনিয়া ভেঙে পড়ে রজারের ওপর। তিনি দ্রুত জরুরি নম্বরে ফোন দেন, কিন্তু ততক্ষণে সব শেষ। অ্যালিকে আর বাঁচানো যায়নি। পুলিশ কর্মকর্তা মেজর ক্রেগ হিলের ভাষায়, শান্ত নিরাপদ লিউডে এমন নৃশংসতা কল্পনাতীত ছিল। খবর পেয়ে মুহূর্তেই তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তকারীরা অকুস্থল খুঁটিয়ে দেখতে গিয়ে বুঝতে পারেন ওই ছোট্ট ঘরে ঘটে গেছে তীব্র লড়াই। দেয়ালে, মেঝেতে সব জায়গায় ছিল ধস্তাধস্তির চিহ্ন। নিজের জীবন বাঁচাতে অ্যালি শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণপণ লড়েছিল হত্যাকারীর সাথে। তদন্তে জানা যায় অ্যালির খুনের ঠিক পরপরই পুলের পার্কিং লট থেকে অদৃশ্য হয়ে যায় একটা ফোর্ড পিকআপ ট্রাক। লরেল গোয়েন্দাদের জানায় অ্যালিকে খুঁজতে এসে সে দেখেছিল এক লোককে ট্রাকে উঠে চলে যেতে। শ্বেতাঙ্গ পুরুষ, বয়স ৩০-এর কোঠায়, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৮ ইঞ্চি থেকে ৬ ফুট। লরেলের এই বর্ণনার ভিত্তিতেই শিল্পী তৈরি করেন সন্দেহভাজনের একটি মুখচ্ছবি। অ্যালির পরিবার, পাড়া প্রতিবেশী ও বন্ধুরা সম্ভাব্য খুনির মুখচ্ছবি হাতে নিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। রজার কেম্প টেলিভিশনেও তা প্রচারের ব্যবস্থা করেন, কিন্তু কোনো কার্যকর সূত্র না পাওয়ায় ধীরে ধীরে তদন্তে ভাটা পড়ে। থেমে না থেকে রজার পত্রিকায় বিজ্ঞাপন দেন, অ্যালির হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলে পুরস্কার $১,০০০। দ্রুতই তিনি বোঝেন এই অর্থ যথেষ্ট নয়, তাই পুরস্কার বাড়িয়ে করলেন $২৫,০০০, আর লিউড সিটি কাউন্সিল যোগ করল আরও $২৫,০০০। মোট পুরস্কার দাঁড়ালো $৫০,০০০। এরই মধ্যে সন্দেহভাজনদের তালিকায় উঠে আসে জেমস ট্রেটার নামে এক ব্যক্তির নাম, যার চেহারা মুখচ্ছবির সঙ্গে বেশ মিল ছিল। কিন্তু তদন্তে জানা যায় হত্যাকাণ্ডের সময় জেমস কাজে ছিল। এ তথ্য নিশ্চিত করেন তার বস নিজেই। তবু ২০০৩ সালের ফেব্রুয়ারিতে পুলিশ আবারও তার প্রতি আগ্রহী হয়ে ওঠে, কারণ কানসাস ও মিসুরি অঙ্গরাজ্যে বেশ কয়েকজন নারীকে ধর্ষণের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। জেমসকে গ্রেপ্তারও করা হয়, কিন্তু ডিএনএ পরীক্ষা প্রমাণ করে অ্যালি কেম্প হত্যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। একদিন গাড়ি চালাতে চালাতে রাস্তার ধারে টাঙানো এক বিলবোর্ডে চোখ পড়ে রজার কেম্পের। মুহূর্তেই মাথায় আসে এক নতুন ধারণা, যদি সন্দেহভাজনের ছবি বিলবোর্ডে তুলে ধরা হয়। প্রতিদিন শত শত মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করে,
তাদের মধ্যে কেউ না কেউ হয়তো চিনে ফেলবে এই লোকটিকে। সঙ্গে সঙ্গেই তিনি বিলবোর্ড কোম্পানিগুলোর কাছে খরচ জানতে চেয়ে চিঠি পাঠান। সাড়া গায়ে লামার অ্যাডভার্টাইজিং নামে একটি কোম্পানি। তারা বিনামূল্যে কেমকে তাদের একটি বিলবোর্ড ব্যবহারের অনুমতি দেয়। ফলাফলও মেলে দ্রুত। একজন ফোন করে জানায় বিলবোর্ডে দেখা লোকটি সম্ভবত টেডি হুভার। পুলিশ তদন্তে বের করে আনে হুভারও সুইমিং পুলের রক্ষণাবেক্ষণের কাজ করে, আর লরেল যেই ট্রাক চলে যেতে দেখেছিল হুভারের গাড়িটিও হুবহু তেমনই। নথি ঘেটে আরও চমকপ্রদ তথ্য মেলে। অ্যালির কর্মস্থলেই কাজ করত হুভার, আর হত্যার দিনও সে সেখানে দায়িত্ব পালন করেছিল। এমনকি পুলিশ সেদিন তার সাথে কথা বলেছিল, কিন্তু কোনো অস্বাভাবিকতা না পাওয়ায় তাকে সন্দেহর তালিকায় রাখা হয়নি। পরে গোয়েন্দারা হুভারের ডিএনএ নমুনা চাইলে সে উকিলের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু যখন বোঝা গেল ডিএনএ দেওয়া ছাড়া উপায় নেই, তখনই হুভার হাওয়া হয়ে যায়। প্রায় 1 বছর তার খোঁজ মেলেনি। এরপর এক সূত্রে জানা যায় হুভার কানেকটিকাটের নতুন পরিচয় বেঞ্জামিন অ্যাপেলবি নিয়ে বান্ধবীর সঙ্গে বসবাস করছে। গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ অবশেষে পৌঁছে যায় তার দোরগোড়ায়। জেরের মুখে হুভার ভেঙে পড়ে এবং অ্যালিকে হত্যার কথা স্বীকার করে। তার ভাষ্যমতে সে অ্যালিকে পছন্দ করত। কিন্তু 2002 সালের সেই জুনের দিনে অ্যালি তার অযাচিত প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। হাল না ছেড়ে সে পাম ঘর পর্যন্ত অনুসরণ করে, নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে, এমনকি এক পর্যায়ে গায়েও হাত দেয়। অ্যালি সেখান থেকে চলে যেতে চাইলে শুরু হয় ধস্তাধস্তি। রাগে উন্মত্ত হয়ে হুভার প্রচণ্ড আঘাত করে তাকে। অচেতন হয়ে পড়লে নীল তারপলিনে ঢেকে রাখে দেহ আর সেখান থেকে বেরিয়ে পালিয়ে যায়। ঠিক সেই সময় লরেল তাকে গাড়ি নিয়ে চলে যেতে দেখেছিল। হত্যা ও ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে তোলা হয় টেডি হুভারকে। দীর্ঘ শুনানি শেষে সব পক্ষের যুক্তি প্রমাণ পর্যালোচনা করে জুরি তাকে দোষী সাব্যস্ত করে। বিচারক জানান কঠোর শাস্তি। 50 বছর কারাভোগের পরেই কেবল প্যারোলের জন্য আবেদন করতে পারবে সে, যদি তখনও জীবিত থাকে। হুভার এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিল, কিন্তু তা কোনো ফল দেয়নি। অ্যালির স্মৃতি বাঁচিয়ে রাখতে তার পরিবার গড়ে তোলে অ্যালি কেম্প ফাউন্ডেশন। এই সংস্থার অন্যতম উদ্যোগ হল নারীদের আত্মরক্ষার কৌশল শেখানোর প্রশিক্ষণ কর্মশালা। রজার কেম্পের ভাষায়, আমরা চাই না অ্যালির মতো আর কোনো তরুণী এমন পরিণতির শিকার হোক, আর কোনো পরিবার যেন শূন্য না হয়। এই পর্যন্ত প্রায় 2000 নারী এই ফাউন্ডেশন থেকে আত্মরক্ষার প্রশিক্ষণ নিয়েছেন। রজার যে পুরস্কারের অর্থ ঘোষণা করেছিলেন তার কি হলো? যার তথ্যের ওপর ভিত্তি করে অ্যালির খুনি ধরা পড়ে, তিনি নিজের পরিচয় গোপন রাখেন আর পুরো টাকাটাই দান করে দেন ফাউন্ডেশনে, অ্যালির স্বপ্ন আর স্মৃতিকে জীবিত রাখতে।